মিয়ানমারের কুটচালে রোহিঙ্গা ঢলের ৯ বছরেও অনিশ্চিত প্রত্যাবাসন। স্বদেশে ফেরার দাবিতে কক্সবাজারে সমাবেশ। নিরাপদ ও মর্যাদাপূর্ণ উপায়ে ফেরার অপেক্ষা। ইয়ানোর বিচার কাম সারা ওয়ার্ল্ড দিছাম স্যার আর দেশত আর নিরাপত্তা যাইতাম স্যার আলাই যদি আমি আর বিচার কাম করি আর যদি আর মাইয়ামা মাছ যাইবাল না ফিরি যাইবাল না আর চাই Every Rohingya family who wishes to return home can do so safely. আর নিজেরার ক্যাপাসিটি লই নিজেরার ট্রেন লইরে আর ওয়াফিস হই বলা আর স্যার। রোহিঙ্গা সংকট নিরসনে চীনের জোরালো ভূমিকার আশায় বাংলাদেশ। আমরা এই রোহিঙ্গা ক্রাইসিস আবার ওয়ার্ল্ডের অ্যাটেনশনে নিয়ে আসতে পারবো। প্রাইম মিনিস্টার তারেক রহমান অ্যান্ড প্রেসিডেন্ট শি জিনপিং তাদের ব্যক্তিগত সম্পর্ক এই জিনিসটাকে একটা জায়গা করে দিবে আলাপ আলোচনার। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্পর্শকাতর সময় পার করছে সরকার। জনগণকে সঙ্গে নিয়ে সামনে ওঠার আশা। ফ্যাসিবাদীদের সামাজিকভাবে বয়কটের ডাক। রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে গেলে আইনি ব্যবস্থা। গণভোটের রায় প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যাবে 11 দলীয় ঐক্য। ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের প্রস্তুতি। পুরনো রাজনৈতিক সংস্কৃতি বহালের অভিযোগ। আলোচিত একরাম হত্যা মামলায় বদি মিফতাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ। শেখ হাসিনা সহ পলাতক ৭ আসামিকে ট্রাইব্যুনাল হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। গ্যাসের চাপ বাড়ায় সিএনজি পাম্পে কমেছে দুর্ভোগ। স্বস্তি ফিরছে না বাসা বাড়িতে। অধিকাংশ সময় জ্বলছে না চুলা। সংকট নিরসনে কার্যকর উদ্যোগের দাবি। এবং ১ সেপ্টেম্বর থেকে চাহিদা মতো টাকা তুলতে পারবেন একীভূত ৫ ব্যাংকের গ্রাহক। আমানতের উপর থাকছে না কোনো হেয়ার কাট। কার্যক্রম স্বাভাবিক করার নির্দেশ গভর্নরের। মিয়ানমারের জাতিগত নিধনের মুখে বাংলাদেশের রোহিঙ্গা ঢলের ৯ বছর আজ। গণহত্যার বিচার ও প্রত্যাবাসন দাবিতে কক্সবাজারে সমাবেশ করেছেন ভুক্তভোগীরা। নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানান রোহিঙ্গারা। দাবি পূরণে বিশ্ববাসী কার্যকর উদ্যোগ না নিলে এবার নিজেদের সিদ্ধান্তেই স্বদেশে ফিরতে প্রস্তুত বলে জানান তারা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। স্বদেশে ফিরতে চাই, ন্যায় বিচার নিশ্চিত করো স্লোগানে মুখর উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা আশ্রয় শিবির। বুধবার সকাল থেকে দলে দলে ক্যাম্পের শেড থেকে বেরিয়ে রাস্তায় নামেন হাজারো রোহিঙ্গা। কর্মসূচিতে অংশ নেন শিশু থেকে শুরু করে তরুণ ও বয়স্করা। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে মিছিল নিয়ে উখিয়ার বর্ধিত ক্যাম্প ৪-এ ফুটবল মাঠে জড়ো হন তারা। ব্যানারে ফুটে ওঠে ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের জান্তা বাহিনীর হাতে রোহিঙ্গাদের উপর চালানো নির্যাতনের চিত্র। মা বোনের ধরে র্যাব বুঝে হাড়ি ফেলাই ফুরি ফেলাই পুরাগারা মাসুম বাচ্চা জালি দিয়ে এই বিচার কাম সারা দুনিয়ার ওয়ালরে দিয়ে দিই আর দেশান আর যাইতাম স্যার আর এটা চাইতাম না স্যার। টেকনাফের অধিকাংশ রোহিঙ্গা ক্যাম্পেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। আলাদা সমাবেশে রোহিঙ্গা নেতারা তুলে ধরেন একাধিক দাবি। বলেন রোহিঙ্গাদের ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ, স্বেচ্ছাসেবকমূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। ইন্টারন্যাশনাল কমিউনিটি হোক, রোহিঙ্গা কমিউনিটি হোক, রোহিঙ্গার মামলারে বুঝি বললাম নওয়ান বছর লাগিয়ে দিয়া আর মশলা ইয়ানরে আর তো হল কই তোমার হল তোলে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস হিসাবে হল করি না মারিব গ্লোবাল বিচার লই বললা বিচার ভাই বললা বদলা লই বললা তো আর আসনে। ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার ব্যানারে আয়োজিত সমাবেশে অংশ নেন রোহিঙ্গা নারীরাও। নিজেদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করেই স্বদেশে মিয়ানমারে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। Every Rohingya family who wishes to return home can do so safely, voluntarily, and with dignity. বর্তমানে কক্সবাজারের ৩৩টি ক্যাম্পে ১২ লাখের বেশি রোহিঙ্গার বসবাস করছে। মিয়ানমারের অনীহা ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় অগ্রগতি না থাকায় গত ৯ বছরে একজন রোহিঙ্গাকেও স্বদেশে ফেরত পাঠানো সম্ভব হয়নি।
রোহিঙ্গা সংকটে 9 বছর পেরিয়েছে, কিন্তু মিয়ানমারের ছলছাতুরিতে একজন রোহিঙ্গাকেও স্বদেশে ফিরিয়ে না সম্ভব হয়নি। তাই আজকের এই দিনে রোহিঙ্গাদের একটাই দাবি, দ্রুত সময়ের মধ্যে স্বদেশে যেন ফিরিয়ে নেয় তাদেরকে, তা বিশ্ববাসী বাস্তবায়ন করবে। উখিয়ার কুতুবালন ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। প্রায় 1 দশক হতে চললেও রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতি না থাকায় উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, রোহিঙ্গাদের স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এদিকে রোহিঙ্গাদের সহায়তায় 100 কোটি টাকা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ডেনমার্ক। নিরাপত্তা, মানবাধিকার আর প্রত্যাবাসনের অনিশ্চয়তা, দীর্ঘ 9 বছর ধরে এমন বাস্তবতায় বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা। মিয়ানমারে সহায়ক পরিবেশ তৈরি না হওয়ায় বারবার হোঁচট খেয়েছে বাস্তুচ্যুত এসব মানুষকে ফেরত পাঠানোর প্রক্রিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আয়োজনে মিট দ্য অ্যাম্বাসেডর শীর্ষক অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। গুরুত্ব পায় দীর্ঘদিনের এই মানবিক সংকট ও উত্তরণের প্রয়োজনীয়তা। প্রায় 1 দশক হতে চললেও রোহিঙ্গা প্রত্যাবাসনে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় উদ্বেগ জানান মাইকেল মিলার। Sadly, the 9th anniversary of the Rohingya refugee crisis. I need to mention that we are a major humanitarian actor in Bangladesh. Since the beginning of the crisis in 2017, the EU has provided more than €500 million in support, and this year we have more than €50 million in assistance contracts ongoing for development purposes, for humanitarian needs, and also for accountability for the crimes committed against the Rohingya. ইউরোপে অবৈধ অভিবাসন ঠেকাতে বাংলাদেশ সরকারকেও সজাগ থাকার আহ্বান জানান ইইউ রাষ্ট্রদূত। I want to underline that we are helping not only the refugees, we are also helping the host communities in Cox's Bazar. How important is it for us to do no harm? What we do in that region has to be for the benefit of the local population bearing the burden as well as the refugees. We do believe in doing no harm. এদিকে সচিবালয়ে এলজিআরডি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় বাংলাদেশকে 100 কোটি টাকা সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। পরে সাংবাদিকদের এই তথ্য জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোহিঙ্গা ক্যাম্পে তারা প্রায় 100 কোটি টাকার মতো আপনার সাহায্য করছে, ওখানে ওয়াটার ট্রিটমেন্ট, ওয়াটার সাপ্লাই এবং বিভিন্ন বিষয় নিয়ে। এছাড়া রাজধানীতে সুপেয় পানি সরবরাহ নিশ্চিতে স্থায়িদাবাদ পানি শোধনাগার প্রকল্পের 4,500 কোটি টাকা ঋণ ও অনুমোদন দেওয়ার কথাও জানিয়েছেন ডেনমার্কের রাষ্ট্রদূত। সময় সংবাদ, ঢাকা। মিয়ানমার 3 লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাস্তুচ্যুত বাসিন্দা হিসেবে স্বীকার করলেও ফেরত নেওয়া নিয়ে কাটেনি অনিশ্চয়তা। জাতিসংঘে নতুন করে আন্তর্জাতিক চাপ তৈরির পাশাপাশি চীনের কূটনৈতিক ভূমিকা কাজে লাগিয়ে প্রত্যাবাসন এগিয়ে নিতে চায় ঢাকা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের পরামর্শ, মিয়ানমারের অর্থনৈতিক স্বার্থকে কাজে লাগিয়েই বাড়াতে হবে চাপ। শাতিলা শারমিনের রিপোর্ট। জাতিগত নিধনের মুখে 2017 সালে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেন লাখ লাখ রোহিঙ্গা। 9 বছরে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12 লাখের বেশি। এর সঙ্গে প্রতি বছর ক্যাম্পে যুক্ত হচ্ছে প্রায় 25,000 নতুন শিশু, অথচ এখনো শুরু হয়নি প্রত্যাবাসন। দীর্ঘস্থায়ী এই সংকট এখন বাংলাদেশের নিরাপত্তা, অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সম্প্রতি রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাঙালি দাবি করে মিয়ানমারের বিবৃতি নতুন করে অনিশ্চয়তায় ফেলেছে প্রত্যাবাসন প্রক্রিয়াকে। এছাড়া রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি উন্নত হলে বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গাকে ফেরত নেয়ার কথা বলেছে নেইপিদো। এই অবস্থানেও লুকিয়ে আছে শুভঙ্করের ফাঁকি। সময় সংবাদকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে নতুন করে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করবে বাংলাদেশ। চীনের কূটনৈতিক ভূমিকার কথাও তুলে ধরে তিনি বলেন, বেইজিংয়ের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর সহ পারস্পরিক স্বার্থকে কাজে লাগিয়ে মিয়ানমারের সঙ্গে প্রত্যাবাসন নিয়ে দর কষাকষি জোরদার করতে চায় ঢাকা। প্রাইম মিনিস্টার তারেক রহমান অ্যান্ড প্রেসিডেন্ট শি জিনপিং তাদের ব্যক্তিগত সম্পর্ক এই জিনিসটাকে একটা জায়গা করে দিবে আলাপ আলোচনার, এবং মায়ানমার গভর্নমেন্টের সাথে কাজ করে আমরা একটা
জায়গায় নিয়ে যেতে পারবো। ইটস অ্যান আর্ট অফ বার্গেনিং অ্যান্ড আর্গিউইং ফ্রম আ পজিশন অফ স্ট্রেংথ। আমরা এই রোহিঙ্গা ক্রাইসিসটা আবার ওয়ার্ল্ডের অ্যাটেনশনে নিয়ে আসতে পারবো আমাদের 81st সেশনের প্রেসিডেন্সি অফ দি ইউএন জেনারেল অ্যাসেম্বলির মাধ্যমে। মিয়ানমারের অর্থনৈতিক স্বার্থকে প্রত্যাবাসনের সঙ্গে যুক্ত করে উইন উইন কাঠামো তৈরির পরামর্শ বিশ্লেষকদের। তাদের মতে কেবল রাজনৈতিক বা মানবিক চাপ নয়, অর্থনৈতিক প্রণোদনা ও স্বার্থের হিসাবও মিয়ানমারের উপর কার্যকর চাপ তৈরিতে কাজে লাগাতে হবে। একটা ইকোনমিক ইনসেন্টিভ তৈরি করা যায় কিনা, যেটা ইকোনমিক করিডোরের মাধ্যমে সম্ভব, একটা উইন উইন সিচুয়েশন, যেখানে মিয়ানমারও বুঝতে পারবে যে রোহিঙ্গাদের ফেরত আনলে তারও লাভ আছে, অর্থনৈতিক লাভ আছে। এখন পর্যন্ত সেই জায়গায় আমরা যেতে পারিনি। জাতিসংঘে এমনি যে খুব একটা লাভ হবে না, যতবার আমরা জাতিসংঘে যাব মিয়ানমার তত কঠিন হবে। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে 90 দিনের হালনাগাদ প্রতিবেদন তৈরির কাজ করছে সরকার। 9 বছর ধরে প্রত্যাবাসন আটকে থাকায় আন্তর্জাতিক চাপ, কূটনৈতিক তৎপরতা এবং মিয়ানমারের সঙ্গে স্বার্থভিত্তিক আলোচনাকেই এখন এগিয়ে যাওয়ার প্রধান পথ হিসেবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, সরকারের 180 দিনের মাথায় মন্ত্রিসভায় রদবদলকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে মন্ত্রিসভার আকার আর বড় না করার আহ্বান জানিয়েছেন তারা। সেই সঙ্গে কাজের স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এদিকে মন্ত্রণালয়ের কার্যক্রমের মূল্যায়নের উপর সামনেও মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত দিচ্ছেন নীতি নির্ধারকেরা। নূরে আলমের প্রতিবেদন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নেয়ার 6 মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল করা হয়েছে। গত 21 আগস্ট নতুন 4 জন মন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। এর মধ্যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তন করা হয়েছে। আর বিএনপির সাবেক মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে মন্ত্রিসভায় সংযোজন বিয়োজন ধারাবাহিক কাজ, একটা রুটিন ওয়ার্ক, প্রায় এটা হয়ে থাকে, রদবদল হয়। পারফরমেন্স দেখে উনি অনেক সময় রিসাপল করেন, মন্ত্রিসভা পুনর্গঠনও করতে পারেন, সেটা এখতিয়ার প্রধানমন্ত্রী। এদিকে এই পরিবর্তনের পরে মন্ত্রিসভার সদস্য সংখ্যা এখন 51 জন। মন্ত্রিসভার বাইরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আছেন 11 জন। মন্ত্রিসভার এই পরিবর্তনকে সরকারের 6 মাসের কর্ম মূল্যায়ন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন নিয়মিতভাবে মন্ত্রণালয়গুলোর কার্যক্রমের মূল্যায়ন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে স্টাইলে গভর্নমেন্ট পরিচালনা করছেন তার মধ্যে কয়েকটা দিক খুব স্পষ্ট। একটা হলো জবাবদিহিতার মাত্রাটা অনেক হাই, তিনি জবাবদিহিতা নিশ্চিত করতে চান। তবে একটা জিনিস মনে রাখতে হবে, কাকে কোন মন্ত্রণালয়ে দিচ্ছেন, কেন দিচ্ছেন এবং কাকে কোন কী কারণে চেঞ্জ করছেন, এটা যেন আসলে স্ট্যান্ডার্ড নির্ধারিত থাকে। সেই সঙ্গে মন্ত্রিসভার আকার নিয়েও সরকারকে ভাবতে হবে। স্বৈর শাসনের সময় সীমাহীন লুটপাটের কারণে অর্থনৈতিক অবস্থা ভালো না, তাই সরকারের কোষাগারের উপর যেন চাপ না পড়ে সেদিকে নজর রাখার আহ্বান বিশেষজ্ঞদের। যতদূর সম্ভব এটাকে সংখ্যাটা একটা সীমার মধ্যে রেখে মন্ত্রিপরিষদকে রাখাটাই উত্তম। এই মুহূর্তে আর কি কীভাবে তাদের পারফরমেন্সকে বাড়ানো যায় সেদিকে নজর দেওয়া যায়। এদিকে আরও কয়েকটি মন্ত্রণালয়ে কর্মকাণ্ডের মূল্যায়নের উপর মন্ত্রিসভায় রদবদল হওয়ার সম্ভাবনার কথা বলছেন নীতি নির্ধারকরা। সরকারের যেসব পরিকল্পনা রয়েছে সেগুলোর সফল বাস্তবায়ন করতে হলে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে যোগ্য ও মেধাবীদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করতে হবে বলছেন বিশেষজ্ঞরা। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। স্বাভাবিক কোনো সময়ে ক্ষমতায় আসেনি বর্তমান সরকার, সবকিছু মিলে পার করছে স্পর্শকাতর সময়। পরিস্থিতি থেকে উত্তরণে জনগণকে সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিফ রহমান পার্থ। দুপুরে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি আরও জানান, ফ্যাসিবাদীদের সামাজিকভাবে বয়কট করতে হবে, তাদের কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে গেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। আর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, আমদানি জটিলতা ও উচ্চ মূল্যের কারণে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হতে লাগবে 2 বছর।
এলএনজি আমদানি জটিলতায় এখনো দেশ জুড়ে চলছে গ্যাস সংকট। বাসাবাড়ি ও শিল্প কারখানার সমস্যা কাটেনি, যদিও চলতি সপ্তাহে কিছুটা বেড়েছে সরবরাহ। মঙ্গলবার সচিবালয়ে তথ্য সম্প্রচার উপদেষ্টার সাপ্তাহিক ব্রিফিংয়ে উঠে আসে গ্যাস, বিদ্যুৎ ও সার সরবরাহের প্রসঙ্গ। ডাক্তার জাহিদুর রহমান জানান, আমদানি জটিলতা ও আন্তর্জাতিক বাজারে উচ্চ মূল্যের কারণে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হতে লাগবে 2 বছর। আর সার বিতরণ ব্যবস্থার আসছে পরিবর্তন। গ্যাসের সরবরাহ পূর্ণ মাত্রায় প্রতিস্থাপিত হয়নি। আমাদের FSRU যেটা নষ্ট হয়েছিল, আগুন ধরেছিল, সেটা ঠিক করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে গ্যাসের যে কার্গো আছে সেই কার্গো সাপ্লাই আসতে একটু সমস্যা হচ্ছে। সেটা হলে এর মধ্যে ঠিক হয়ে যাবে। রিয়াল কথাটা বলা ভালো, যথেষ্ট ভালো একটা অবস্থায় যেতে আমাদের 2 বছরের মতো সময় লাগবে। আবারও বলছি, মানে এই না বাকি সময়গুলো আমরা আগের চেয়ে খারাপ থাকবো, আমরা আগের চেয়ে খারাপ থাকবো না আশা করছি। ব্রিফিংয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সবকিছু মিলে স্পর্শকাতর সময় পার করছে সরকার। এই পরিস্থিতি উত্তরণে দেশের মানুষকে সরকারের সঙ্গে থাকার আহ্বান জানান আন্দালিব রহমান পার্থ। 17 বছর পর যেই দায়িত্বটা পেয়েছি, এটা বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় আমরা পার করছি। ইভেন কি একটা দেশ যদি মানে প্রথম থেকেও আরম্ভ করা হয় সেটা একটা ব্যাপার, কিন্তু এটা একটা ভঙ্গুর না। দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড। এটা আরো কঠিন ব্যাপার, ওয়্যার দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড কমপ্লিটলি গত 17 বছরে। তো আমার বিশ্বাস আপনারা সাথে থাকলে, দেশের মানুষ সাথে থাকলে আমরা ঠিকমতো এগিয়ে যাব। এর আগে সরকারের 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক আই হ্যাভ আ প্ল্যান গণতান্ত্রিক অভিযাত্রার 6 মাস গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গণভোটের রায় প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। 5 সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের প্রস্তুতি সভা শেষে নেতারা বলেন, জনস্বার্থ রক্ষায় প্রয়োজনে জোরদার করা হবে গণ আন্দোলন। এ সময় অভ্যুত্থানের পরও বিএনপি পুরনো রাজনৈতিক সংস্কৃতি বহাল রেখেছে বলে অভিযোগ করেন জোটের নেতারা। গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ 6 দফা দাবিতে দেশব্যাপী লং মার্চ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। এ সংক্রান্ত প্রস্তুতির সার্বিক বিষয় নিয়ে মঙ্গলবার মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াত ইসলামী। সংকীর্ণ দলীয়করণের প্রতিবাদ এবং এটা বন্ধ করা। যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য জনগণ অভ্যুত্থান করেছে, বিএনপি সেই সংস্কৃতি বহাল রেখেছে বলে অভিযোগ করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকারের বিরোধী দল হিসেবে 11 দলীয় ঐক্যের সবচেয়ে বৃহৎ একটি রাজনৈতিক প্রথম কর্মসূচি লং মার্চ। আশা করি এই লং মার্চে প্রশাসন, সরকারি দল সকলেই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে ভিন্ন মত এবং দলের প্রতি পরমত সহিষ্ণুতার যে মহান আদর্শ আমরা লালন করি গণতন্ত্রে, তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই লং মার্চকে তারা সাহায্য করবেন। জনগণের জানমাল রক্ষা এবং জীবনমান উন্নয়নে সরকারকে আরও সক্রিয় হবার আহ্বান জানিয়ে গোলাম পরোয়ার বলেন, জনস্বার্থ রক্ষায় গণ আন্দোলন জোরদার করবে জামায়াত। গণতান্ত্রিক সংগ্রামে দেশের জনগণের বৈধ ন্যায্য দাবি আদায়ের যে নিয়মতান্ত্রিক পথ, তার মধ্যে লং মার্চ হচ্ছে একটা কর্মসূচি। এটা সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে, নিয়মতান্ত্রিক হবে, কোনো উস্কানিমূলক হবে না। আমরা আশা করব যে পুলিশ প্রশাসন এবং সরকারের সকল ইন্টেলিজেন্স এবং এর সাথে আইন শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক সহ যারা নিয়োজিত থাকেন, তারা আমাদের এই 4টি রোড মার্চের ব্যাপক কর্মসূচিতে জনগণের পাশে থেকে আমাদের রোড মার্চকে শান্তিপূর্ণ এবং সাফল্যমণ্ডিত করবেন। আগামী 5 সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের মাধ্যমে দেশব্যাপী লং মার্চ কর্মসূচি শুরু করবে 11 দলীয় ঐক্য। চট্টগ্রামের আরেক সকল আন্দোলনের সূতিকাগার লালদিঘির ঐতিহাসিক ময়দানে আমরা গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা আমরা শুরু করব। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। রংপুরে 4 মার্ডারের তদন্তভার থানা পুলিশ থেকে ডিবিতে হস্তান্তর। খুনের পর বাড়িতেই ছিলেন সিদ্ধার্থ। শরীরে আঁচড় দেখে সন্দেহে গ্রেফতার। প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি। কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদ ও সাবেক এমপি বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলায় শেখ হাসিনা সহ 7 জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
6 বছর আগের এক রাতে ছোট্ট মেয়ের অবুঝ আকুতি আর একরামুল হকের কান্নার আওয়াজ স্তব্ধ করেছিল পুরো দেশকে। র্যাবের কথিত বন্দুকযুদ্ধের অন্তরালে রচিত হয়েছিল এক নির্মম মৃত্যুর মহড়া, যার সাক্ষী হয়ে আছে একটি কল রেকর্ড। টেকনাফ পৌরসভার তৎকালীন কাউন্সিলর একরামুল হককে সেদিন বন্দুকযুদ্ধের নামে হত্যা করা হয় বলে শুরু থেকেই দাবি ছিল স্বজনদের। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর অবশেষে ট্রাইব্যুনালে গড়ায় মামলাটি। গত 26 জুলাই শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মঙ্গলবার এই হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতা উদ্দিন আহমেদ ও সাবেক এমপি বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিশেষ আদালত। আর পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এই হত্যাকাণ্ডগুলোর পিছনে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ছিল, তৎকালীন সরকার প্রধানের ইচ্ছা অনিচ্ছা ছিল, এবং এমনকি যে তখনকার সরকার প্রধানের যদি নিজের দলেরও কোনো ব্যক্তি তার মতের বাইরে যেত, তাকেও কিন্তু একই প্যাটার্নে একই সিস্টেমে এনে তাকেও হয় গুম করা হতো, তুলে নিয়ে যেত, ফোর্স এনফোর্সমেন্ট ডিজেপিআর করতো, অথবা তাকে প্রসপারের নামে মেরে ফেলে দিত, এরকম হতো। এবং কাউন্সিলের একটা হত্যা মামলাটা কিন্তু এরকমই একটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক অফেন্সের একটা পার্ট অফ অফেন্স। এদিকে চিফ প্রসিকিউটর জানান, আওয়ামী লীগ সরকারের আমলে 250 জনের গুমের ঘটনার তদন্তে গতি আনতে 5 জন বিশেষ তদন্ত কর্মকর্তা কাজ করছে। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় 8 বছরের শিশু আসিয়া হত্যা ও ধর্ষণ মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের রায় পিছিয়ে সোমবার নির্ধারণ করেছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন দিন ধার্য করেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ। রায় পিছিয়ে যাওয়ায় ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কার কথা জানান আসিয়ার মা। গেল বছরের 5 মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও হত্যার শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। চাঞ্চল্যকর ওই ঘটনার বিচারের দাবিতে ফুঁসে উঠেছিল দেশ। ক্ষোভ আর হাহাকার ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজপথে। গেল বছরের 13 এপ্রিল আলোচিত এই মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। সাক্ষ্য নেওয়া হয় 29 জনের। মাত্র 13 কার্যদিবসে শেষ হয় আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রম। শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে বোনের শ্বশুর আসামি হিটু শেখকে গত বছরের 17 মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ে বাকি 3 আসামিকে খালাস দেয়া হয়। এর 4 দিন পর ডেথ রেফারেন্সের নথি পৌঁছায় হাইকোর্টে। প্রায় 1 বছরের বেশি সময় পর গেল বুধবার হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুরু হয় আসামিদের ডেথ রেফারেন্সের শুনানি। দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর সোমবার রায়ের দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে রায়ের দিন পিছিয়ে 31 আগস্ট দিন নির্ধারণ করেন হাইকোর্ট। আসিয়া হত্যা মামলার আজকে যে রায়টা হওয়ার কথা ছিল, এই রায়টা আজকে হবে না, এটা আগামী মানডেতে হওয়ার কথা। আজকে পিছানো হলো। এখানে লার্নেড অ্যাটর্নি জেনারেল সাহেব বোধহয় অ্যাপিয়ার করবেন, এই কারণে ডেটটা শিফট করেছেন। এদিকে রায়ের দিন পেছানো নিয়ে হতাশ তার পরিবার। তাদের অভিযোগ, আরো আগেই সুরাহা হওয়ার কথা ছিল এই মামলার। হয়তো সরকার আমার সঠিক বিচার করবে। এই যে 1.5 বছর হয়ে গেছে, আবারও যদি দিন পিছিয়ে দেয় তাহলে আমার তো মনে সম্ভাবনা বিচার হবে না। চাই এটা দ্রুত ফাঁসির রায় বহাল থাকে এবং কার্যকর হয়ে যাক। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আসিয়া হত্যা মামলা ছিল ঢাকায় রামিসা হত্যা মামলার রায়ের আগে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে বিচারের নজির। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার মামলাটি অধিকতর তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে শরীরে আঁচড়ের চিহ্ন দেখে সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় রহস্য উদ্ঘাটনের দাবি করে পুলিশ। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন করছে বিভিন্ন সংগঠন। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। পুলিশের তথ্যমতে 21 ও 22 অক্টোবর দিনভর শিক্ষক গণপতি চক্রবর্তীর মরদেহ পড়েছিল নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজের দ্বিতল বাড়ির ছাদে, অথচ আশপাশে রয়েছে একাধিক 3তলা ভবন। প্রশ্ন উঠেছে 2 দিনেও কারো চোখে কেন পড়ল না মরদেহ।
স্থানীয়দের ভাষ্য, সিদ্ধার্থ ও মুগ্ধকে দেখে এমন ভয়াবহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা কল্পনা করা কঠিন। ঘটনা রাতে গণপতি চক্রবর্তীর বাড়িতে বিদ্যুৎ না থাকার কথাও শুনেছেন অনেকেই। পরে শোনা গেল যে কারেন্টও নাই। পরে রাত 1টা কি 2টার দিকে মিস্ত্রি ডাকে নিয়ে এসে পোলে ঠিক করলো। ওরা বলে দেখছিল ওই মাস্টার কয় এখানে সবারই বাসায় কারেন্ট আছে, আমাদের বাসায় কেন কারেন্ট নেই। ওরা বাইরে যাইতো, লাইট অফ করিয়ে যেত। আমরা এটাই ভাবছি যে হয়তো কোথাও বেড়াইতে গেছে। যে দুটা ছেলে কীভাবে 4টা মানুষকে একের পর এক খুন করে ফেললো, এর পিছনে কোনো কারো হাত আছে কিনা বা এর পিছনেও কোনো গডফাদার আছে কিনা, আমার কাছে এটা একটা সন্দিহান ব্যাপারটা। পুলিশ বলছে হত্যাকাণ্ডের পরও নিজ বাড়িতেই ছিলেন সিদ্ধার্থ। তার শরীরে আঁচড়ের চিহ্ন, টাকা দেখে স্থানীয় এক ব্যক্তির সন্দেহ হয়। সেই তথ্যের ভিত্তিতে সিদ্ধার্থকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী গ্রেফতার করা হয় মুগ্ধকে। তাদের ট্রেস করতে বলতে তারা তো একদম সংলগ্ন বাড়িতেই ছিল, তার বাড়ি, কিন্তু ওই রাতে তারা ওই বাড়িতে ছিল না, তার পাশের আর একটা বাড়িতে ঘুমাচ্ছিল। তাদের পরিবারের সদস্যদের নিয়ে ওই বাড়ি থেকে আমরা প্রথমে একজনকে আটক করি, আর দ্বিতীয়জন পালিয়ে গিয়েছিল, তাকে আমরা পরবর্তীতে চেস করে। তবে পুলিশের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন বিভিন্ন সংগঠন, শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রকৃত রহস্য উন্মোচন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চলছে টানা আন্দোলন। আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নানান অন্য ভিন্ন খাতগুলোকে খতিয়ে দেখবার আছে। বাড়ির পাশে যে নির্মাণাধীন বাড়ি ছিল সেখানে কিন্তু তাদের ইয়াবা সেবনের জন্য সেই জায়গাটি অনেক নিরাপদ ছিল, তাহলে তারা কিন্তু আবার পুনরায় প্রাচীর টপকিয়ে কিন্তু এই বাড়িতে আসতো না। একদম শেষ পর্যন্ত এর সঠিক বিচার চাইতেই থাকবো। টানা 2 দিন ফোনে না পেয়ে 22 আগস্ট রাতে গণপতি চক্রবর্তীর স্বজনরা বাড়িতে এসে ডাকাডাকি করেন। সারা না পেয়ে খবর দেন পুলিশকে। পরে ঘরের ভেতর থেকে শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, কন্যা প্রার্থী ও শিশু প্রিয়মের মরদেহ উদ্ধার করা হয়। রংপুরের 4 হত্যাকাণ্ডের ঘটনায় সিদ্ধার্থ ও মুগ্ধ আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দুপুরের সময় আরো থাকছে। ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। আয়ের সব পথ বন্ধ করে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করাই লক্ষ্য। সন্ত্রাস আখ্যা দিয়ে জবাবের হুঁশিয়ারি তেহরানের। গ্যাসের চাপ বাড়ায় পাম্পে কিছুটা কমেছে দুর্ভোগ। 5-6 ঘন্টার পরিবর্তে 2 থেকে 3 ঘন্টার অপেক্ষায় মিলছে সিএনজি। তবে স্বস্তি ফিরছে না বাসাবাড়িতে। অনেক এলাকায় অধিকাংশ সময় জ্বলছে না চুলা। দ্রুত সংকট নিরসনে কার্যকর উদ্যোগের দাবি ভুক্তভোগীদের। পাম্পে এখনও যানবাহনের দীর্ঘ লাইন, তবে কিছুটা কমেছে ভোগান্তি। মঙ্গলবার রাজধানীর ফিলিং স্টেশনে গ্যাসের চাপ বাড়ায় কমেছে যানবাহন চালকদের অপেক্ষার সময়। 5-6 ঘন্টার পরিবর্তে এখন 2 থেকে 3 ঘন্টায় মিলছে জ্বালানি। গ্যাসের চাপটা আরো কঠিন ছিল, এখন মোটামুটি উন্নত হয়েছে। তবে আমাদের কষ্ট তো সারাক্ষণই অফিস টাইমে অফিসে যাইতে পারি না। এটা তো দেখা যায় ভালো, অনেক পাম্পে প্রেশারই নেই। 1 ঘন্টা লাগছে, এখন 1 ঘন্টায় তো ভাড়া মারা যায় প্রায় 1000 টাকা। 100 প্রেশার, এই গ্যাস নিয়ে কিভাবে কি করবো আমরা। পাম্পে কিছুটা স্বস্তির বাতাস মিললেও উল্টো চিত্র বাসাবাড়িতে। বিভিন্ন এলাকায় দিনের অধিকাংশ সময় জ্বলছে না চুলা। বিকল্প উপায়ে রান্নাবান্নায় বাড়তি খরচের পাশাপাশি দুর্ভোগ পৌঁছেছে চরমে। তিতাস গ্যাসের সঙ্গে যোগাযোগ করে একদিন ওনারা এসে লাইনে অনেক পানি পায়। এরপর 2 দিন গ্যাস ছিল, তারপর থেকে আমাদের বাসা আবার নেই। আমাদের অবস্থা নাজেহাল, মানে এভাবে আমরা কিভাবে কতদিন সার্ভাইভ করব জানি না। এই মোটামুটি মনে করেন যে 2 মাস পর্যন্ত আমরা খুব কষ্ট করতে আসি, খুব দুর্ভোগ করতে আসি। একবেলা রান্ধি, আরেকবেলা রাঁধতে পারি না, লারকি দিয়ে ইয়া করি। শুধু পাম্প নয়, আবাসিক খাতেও গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি বাসিন্দাদের। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। আগামী 1 সেপ্টেম্বর থেকে চাহিদা মতো টাকা তুলতে পারবেন একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকরা। আমানতের উপর থাকবে না কোনো ধরনের হেয়ার কাট। সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান শিকদার। বৈঠকে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। এ সময় সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক করার নির্দেশ দেন গভর্নর। জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফার উপর কোনো হেয়ারকাট থাকবে না বলে ঘোষণা দিলেও এ বিষয়ে আমানতকারীদের মধ্যে অস্পষ্টতা রয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের সব আমানতকারীকে বিষয়টি স্পষ্ট করার নির্দেশ দেন গভর্নর। এবার বাণিজ্যের সংবাদ। অবৈধ ফোন ঠেকাতে আবারও ফিরছে এনইআইআর ব্যবস্থা। তবে সহজ করা হচ্ছে নিবন্ধন প্রক্রিয়া।
নতুন ব্যবস্থায় হ্যান্ডসেট একবারই নিবন্ধন করতে হবে। এরপর সেটের হাত বদলে থাকছে না পুনঃনিবন্ধনের নিয়ম। বাদ যাচ্ছে গ্রাহকের এনআইডি, সিম নম্বর এবং IMEI নম্বর একসঙ্গে ডাটাবেজে যুক্ত করার বিধান। শুভ খানের রিপোর্ট। যোগাযোগ কিংবা ইন্টারনেটের দুনিয়ায় বিচরণে ফিচার ও স্মার্টফোন ব্যবহার করেন দেশের প্রায় 19 কোটি সিম সংযোগধারী। খাত সংশ্লিষ্টদের তথ্য 20,000 কোটি টাকার হ্যান্ডসেটের বাজারে বছরে চাহিদা প্রায় 3 কোটি পিস। এর মধ্যে প্রায় 40% শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধ ফোনের দখলে। এতে বছরে 2,000 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। ঘটছে মোবাইল কেন্দ্রিক নানা অপরাধ। অপরাধ নিয়ন্ত্রণ এবং শুল্ক ফাঁকি রোধে 2021 সালে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা NEIR সিস্টেম চালুর উদ্যোগ নেয় বিটিআরসি। তবে জটিল শর্তের বেড়াজালে কয়েক দফায় চেষ্টার পরও পূর্ণাঙ্গভাবে এই ব্যবস্থা কার্যকর করা যায়নি। এবার শর্ত সহজ করে হ্যান্ডসেট নিবন্ধন ব্যবস্থা কার্যকরের উদ্যোগ নিয়েছে সরকার। আমি কিনে আমার ফ্যামিলির সাথে শেয়ার করছি। সো উই ওয়ান্ট টু ইনশিওর যে আমরা NEIR ইমপ্লিমেন্টেশন যখন করব, কোনো ফ্যামিলি, কোনো বন্ধুবান্ধব, কোনো বাবা মা কিংবা ভাই বোন এই ট্রান্সফারগুলোতে যেন কোনো প্রবলেম না হয়। বাদ যাচ্ছে গ্রাহকের জাতীয় পরিচয়পত্র, সিম নম্বর এবং IMEI নম্বর একসঙ্গে ডাটাবেজে যুক্ত করার বিদ্যমান বিধানও। নতুন নিয়মে শুধু সিম এবং IMEI নম্বর ডাটাবেজে যুক্ত হবে। আগের যে জটিল প্রক্রিয়া ছিল NIDর সাথে ট্যাগিং, সেটা এখন থাকছে না। 2-3 বছরের মধ্যে মোটামুটি আমরা একটা ক্লিন IMEI বেস পাবো। চুরি করা বন্ধ হবে আশা করছি। বর্তমানে হ্যান্ডসেট আমদানিতে 58% শুল্কের বিপরীতে সংযোজন পর্যায়ে দিতে হয় প্রায় 16 থেকে 18% শুল্ক। 15-16% আমাদের এখন আছে। তো সেই ক্ষেত্রে যারা আমদানি করবে তাদের 35 to 40 মধ্যে যদি ট্যাক্স নিয়ে আসা হয়, বৈধভাবে যারা আমদানি করছে তারাও বিজনেসে আসুক। NEIR ব্যবস্থা পূর্ণাঙ্গ কার্যকরের আগে আগামী মাস থেকে পাইকারি ও খুচরা বিক্রেতা সহ অংশীজনদের মতামত সংগ্রহ করবে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ওষুধের দাম নিয়ন্ত্রণ, প্রাপ্যতা নিশ্চিত এবং শিল্পের স্বার্থের ভারসাম্য রক্ষা নিয়ে জাতীয় নীতি সংলাপ হলো সিডাপ মিলনায়তনে। বিশেষজ্ঞদের দাবি, রোগীর মৌলিক স্বাস্থ্য চাহিদা পূরণে কার্যকর জাতীয় ওষুধ নীতি প্রয়োজন। পাশাপাশি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাতিলের সিদ্ধান্ত নিয়েও আপত্তি তুলেছেন তারা। তাহলে আমাদের অনেক কিছু সমাধান হয়ে যাবে। রাজধানীর সিডাপ মিলনায়তনে ঔষধের দাম ও প্রাপ্যতা নিশ্চিত ইস্যুতে জাতীয় নীতি সংলাপ। উপস্থিত ছিলেন দেশের জনস্বাস্থ্যবিদ, স্বাস্থ্য অর্থনীতিবিদ, গবেষক, আইন প্রণেতা, পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সরকারের অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা বাতিলের সমালোচনা করেন বিশেষজ্ঞরা। বলেন, ঔষধের প্রাপ্যতা নিশ্চিত না করে বাজারের নিয়ন্ত্রণ কোম্পানির হাতে ছাড়লে দাম আরো বাড়বে। সে কারণেই এই তালিকা বাতিল করা ঠিক হয়নি। লিস্ট অফ দি ওষুধ কোম্পানি, পার্টিকুলার আইটেম মে বি এক্সক্লুডেড, পার্টিকুলার আইটেম মে বি ইনক্লুডেড। সেজন্য তো রিভিউ যথেষ্ট, সেজন্য এটাকে বাদ দিতে হবে কেন? একেবারে এটা কেটে 94 সালে ফেরত যাওয়া হয়েছে। হামিদ ভাই যুক্তি বলেছেন 94 সালে যা উপায় ছিল না, এইরকম জায়গা তৈরি করা হয়েছে। সমালোচনার জবাবে ঔষধ শিল্প সমিতি বলছে, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের ঔষধের দাম কম। অন্যান্য দেশের তুলনায় ওষুধের দাম কি? আপনার যদি মনে হয় যে আমি মার্সিডিজ কিনবো বাট আমি কোনো পয়সা দিব না, 5 টাকা দিয়ে মার্সিডিজ, ইট ডাজন্ট হ্যাপেন। ওষুধের একটা দাম আছে। সো ওয়েদার কম্পিটিশন ইজ ওয়ার্কিং, এটা অ্যাসেস করা হয় অন্য দেশের ওষুধের দামের সাথে তুলনা করে। জাতীয় ঔষধ নীতি ও স্বাস্থ্যনীতি প্রণয়নের তাগিদ দেন বিশেষজ্ঞরা। বলেন, জরুরি ও মৌলিক স্বাস্থ্য চাহিদা মেটায় সরকারকে এমন সব ওষুধ বাজারে নিশ্চিত করতে হবে। উদ্যোগ নিতে হবে মূল্য নিয়ন্ত্রণের। আমাদের দেশে একটা রেশনাল ইউজ অফ ড্রাগস আমরা প্রত্যেকবার শুনি, কিন্তু এগুলো এনফোর্সড হয় না এবং এটাকে এনফোর্স করার সময় আছে। যেগুলো খুবই এসেনশিয়াল সেগুলো গভর্নমেন্ট ভর্তুকি দেয়, ওষুধ কোম্পানিতে ভ্যাট দিচ্ছে না। সাধারণ নিরন্ন মানুষ, যার কথা আপনি ভাবছেন, গরিব মানুষ, সে ভ্যাট উঠাই দেন, ভ্যাটের টাকা দিয়ে আপনি ওষুধ কিনে দেন। শিগগিরই অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা তৈরি করে বাজারে তা বাস্তবায়নের কথা বলছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 75 লাখ টাকা, অথচ উদ্বোধনের পর 2 মাসও টিকল না বরিশালের একটি সড়ক। এর মধ্যে এই রাস্তার বিভিন্ন অংশ থেকে উঠে যাচ্ছে পিচ ও পাথর, তৈরি হয়েছে গর্ত। কাজ শেষ হতে না হতেই সড়কের এমন বেহাল দশায় তীব্র ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। তবে অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের।
সুমন হাসানের তোলা ছবিতে বিস্তারিত মেহেদি হাসান বাপ্পির প্রতিবেদনে। উঠে গেছে পিচ আর পাথর, কোথাও তৈরি হয়েছে গর্ত, আবার বৃষ্টির পানিতে পাথর ভেসে নেমেছে সড়কের দুই পাশে। দেখে বোঝার উপায় নেই 2 মাস আগে সড়কটি নতুন করে নির্মাণ করা হয়েছে। বরিশালের উজিরপুর উপজেলার হাট্টা ইউনিয়নের নয়াকান্দি ফুটব্রিজ থেকে দক্ষিণ সাতলা পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার সড়কের বেহাল দশা, যা নির্মাণে ব্যয় হয়েছে 75 লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, সড়কটি নির্মাণের পর ভারী কোনো যানবাহন না চললেও অল্প দিনে সড়কটির 1/3 করুণ দশা। ঢালাই দেওয়ার সাথে সাথে ঢালাই উঠে দিতেছে, জায়গায় জায়গায় গর্ত হইতেছে। ঠিক আছে, তারা বেশি ভালো কাজ এই রাস্তায় করে নাই। মাঝপথে ভাঙ্গায় তারা কাজ করে নাই, সামনে পিচ জায়গায় জায়গায় দিয়েছে, জায়গায় দেয় নাই। তবে নিম্নমানের কাজের অভিযোগ মানতে নারাজ সংশ্লিষ্টরা। ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করে দেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। পানি জমার কারণে এরকম হতে পারে, সেখান থেকে হয়তোবা খোয়া ওঠার মতো উপক্রম হয়েছে। তবে সড়কটির নির্মাণ মান খতিয়ে দেখার কথা বলছেন এলজিডির জেলা কর্মকর্তা। এমনও হইতে পারে যে আসলে রাস্তাটা বৃষ্টি হওয়ার কারণে অতিরিক্ত ওভারফ্লোর কারণেও হইতে পারে। আমাদের টিম পাঠিয়ে রাস্তাটি আমরা পরিদর্শন করব। এলজিডির তথ্য বলছে চলতি বছরের জানুয়ারিতে সড়কটির কাজ শুরু হয়ে 7 এপ্রিল তা বুঝিয়ে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। মেহেদি হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে 4,000 টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পচা ইলিশ বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে চাঁদপুরের পাইকারি মাছ বাজার বড় স্টেশনে অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সরেজমিনে অভিযোগের সত্যতা পাওয়া যায় ইসমাইল ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে। এ সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নগদ 4,000 টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজ না করতে মাছ ব্যবসায়ীদের সতর্ক করা হয়। দেশের বাইরের খবর, ইরানের উপর নতুন করে নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের সব ধরনের আয়ের উৎস বন্ধ করে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার লক্ষ্যে অপারেশন ইকোনমিক আউটকাস্ট নামে তেহরানের উপর নতুন পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। নিষেধাজ্ঞায় সহযোগিতা করা যে কোনো দেশকে যুদ্ধের পক্ষ হিসেবে বিবেচনার কথা জানিয়েছে ইরান। নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাস হিসেবে দেখছে ইরান। এদিকে যুদ্ধবন্ধের প্রচেষ্টায় তেহরান সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান। ইরানের বিরুদ্ধে আরো কঠোর অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেজেন্ট বলেছেন, তেহরানকে টিকিয়ে রাখা প্রতিটি অর্থনৈতিক পথ বন্ধ করাই ওয়াশিংটনের লক্ষ্য। শুধু ইরান নয়, দেশটির সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ রাখা অন্য দেশ, ব্যাংক ও প্রতিষ্ঠানকেও ছাড় দেবে না যুক্তরাষ্ট্র। বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত প্রতিষ্ঠানগুলোকে মার্কিন ডলার ব্যবস্থার বাইরে সরিয়ে দেওয়া হবে। বিদেশে থাকা ইরানি ব্যাংকের কার্যক্রম বন্ধে দেশগুলোকে নির্দিষ্ট সময়সীমাও দেয়া হচ্ছে। এমনকি চলতি সপ্তাহের শেষ নাগাদ একটি বড় আর্থিক প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনার ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প এরই মধ্যে বিভিন্ন দেশের নেতাদের ফোন করে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানাচ্ছেন। ওয়াশিংটনের এই অর্থনৈতিক চাপের জবাবে পাল্টা অবস্থান নিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর আরও চাপ প্রয়োগ করার মতো অর্থনৈতিক অবস্থানে নেই। আর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই মার্কিন নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাস হিসেবে অভিহিত করে বলেছেন, এ ধরনের চাপ সাধারণ মানুষের উপরই বেশি প্রভাব ফেলে। নতুন নিষেধাজ্ঞার পাশাপাশি সবচেয়ে বড় ঝুঁকি এখন হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথটি ঘিরে যুক্তরাষ্ট্র ইরানের বিরোধ আরও তীব্র হয়েছে। ইরান বলছে, তাদের নির্ধারিত নিয়ম ভঙ্গ করে কোনো জাহাজ হরমুজ অতিক্রম করলে জরিমানা, আটক, এমনকি জাহাজ জব্দও করা হতে পারে। এরই মধ্যে 45টি তেলবাহী ট্যাঙ্কারকে কালো তালিকাভুক্ত করেছে তেহরান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে তার দেশ জয়ী হচ্ছে। একই সঙ্গে ওয়াশিংটন জিরো লিকেজ নীতি নিয়ে নিষেধাজ্ঞা বাস্তবায়নের কথা জানিয়েছে। তবে উত্তপ্ত মধ্যপ্রাচ্যে শান্তির বার্তা নিয়ে ছুটে চলছে ইসলামাবাদ। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরানে গিয়ে ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। মুনির জানিয়েছেন, আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তিনি প্রচেষ্টা অব্যাহত রাখবেন। নাদিম মারজান, সময় সংবাদ। দীর্ঘ 47 বছরের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বোঝা নামল সিরিয়ার কাঁধ থেকে। সন্ত্রাসবাদে মদতদাতা রাষ্ট্রের তালিকা থেকে অবশেষে দেশটিকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র।
একই সঙ্গে বৈশ্বিক সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে আল নুসরা ফ্রন্টের নাম সরিয়ে ফেলা হয়েছে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। 1979 সালে তৎকালীন প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের সরকারের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীকে সমর্থনের অভিযোগে সিরিয়াকে সন্ত্রাসবাদের মদতদাতার তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। পরবর্তীতে ছেলে বাশার আল আসাদের শাসনেও বহাল থাকে সেই তকমা। তবে 2024 সালের ডিসেম্বরে বিদ্রোহীদের হাতে বাশার আল আসাদ সরকারের পতনের পর বদলাতে শুরু করে ওয়াশিংটন দামেস্ক সম্পর্ক। এরই ধারাবাহিকতায় দীর্ঘ 47 বছর পর অবশেষে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বিশেষভাবে তালিকাভুক্ত বৈশ্বিক সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকেও সরানো হয়েছে আল নুসরা ফ্রন্টকেও। এর আগে 2016 সালে সংগঠনটির সাবেক নেতা ও বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। পরে তারই নেতৃত্বে আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করে বিদ্রোহীরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দাবি, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ থেকে পুরোপুরি দূরে থাকার অঙ্গীকার ও সিরিয়ার বর্তমান সরকারের ইতিবাচক পদক্ষেপের স্বীকৃতি হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে 2025 সালের জুলাইয়ে দামেস্কের ওপর থেকে ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞাও তুলে নেয় ট্রাম্প প্রশাসন। তবে আসাদ ও তার ঘনিষ্ঠ সহযোগী, মানবাধিকার লঙ্ঘনকারী, মানব পাচারকারী এবং আইএস ও আল কায়েদা সংশ্লিষ্টদের ওপর কিছু নিষেধাজ্ঞা বহাল রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের এই তালিকায় রয়েছে কিউবা, ইরান ও উত্তর কোরিয়ার নাম। এদিকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা বলেছেন, দীর্ঘদিনের বাধা পেরিয়ে অবশেষে উন্নয়ন ও অর্থনৈতিক পুনর্গঠনের পথে অগ্রসর হচ্ছে তার দেশ। এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ সহযোগী ও সমর্থনকারী দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পর আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় সিরিয়ার পুনরায় যুক্ত হওয়া এবং বিদেশি বিনিয়োগ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। ভারতের মোদী সরকারের দেয়া প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় আগামী 5 সেপ্টেম্বর দিল্লিতে যুব সমাবেশের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, ইন্ডিয়া গেট থেকে মিছিল শুরু হয়ে নয়াদিল্লির পুলিশ সদর দফতরের দিকে যাবে। এতে শিক্ষার্থী ও বিভিন্ন যুব সংগঠনও যোগ দেবে বলে জানায় সিজেপি। পাশাপাশি যুব সমাজকে দেয়া মোদী সরকারের সব কথা বাস্তবায়ন না করায় তীব্র নিন্দা জানায় সংগঠনটি। গত মাসে ভারতের যন্তর মন্তরের আন্দোলন শেষ হলেও থামছে না ককরোচ জনতা পার্টি। নিট কেলেঙ্কারির দায়ে 1 মাসব্যাপী বিক্ষোভের পর তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হন। এরপর আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও নিট কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা সহ বেশ কিছু প্রতিশ্রুতি দেয় মোদী সরকার। তবে শান্তিপূর্ণ আন্দোলন শেষ করতে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়ন না হওয়ায় 5 সেপ্টেম্বর দিল্লিতে বড় যুব সমাবেশের ঘোষণা দিয়েছে সিজেপি। এক বিবৃতিতে সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে জানায়, প্রতিশ্রুতি পূরণে কোনো ধরনের গড়িমসি মেনে নেওয়া হবে না। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দেশবাসী ও যুব সমাজকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে ককরোচ জনতা পার্টি। এরই মধ্যেই গত 15 আগস্ট স্বাধীনতা দিবস থেকে স্কুল ঠিক করো কর্মসূচি শুরু করেছে সিজেপি। স্কুলগুলোর পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার পিম্পরি গ্রামে এই কর্মসূচির ঘোষণা দেন দলের নেতা অভিজিৎ দীপকে। পরে স্কুলে অনুমতি ছাড়া প্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। সব মিলিয়ে কেন্দ্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও শিক্ষা খাতের সংস্কারের দাবিতে নতুন করে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে সিজেপি। শিউলি রোসা, সময় সংবাদ। খেলার খবর। একের পর এক নেতিবাচক খবরের জন্ম দেয়া অনূর্ধ্ব 20 ফুটবল দলের হেড কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাফুফে। গেল জুনে জোন্সের সঙ্গে 2 বছরের চুক্তি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে যাওয়ার প্রস্তুতির মাঝেই গেল বুধবার টিম হোটেলে জেরার্ড জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা কাটাকাটি থেকে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে জেরার্ড 999-এ ফোন করে পুলিশ ডাকেন। পুলিশ টিম হোটেলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর বিষয়টি নিয়ে তদন্তের উদ্যোগ নেয় বাফুফে। এর মাঝেই গেল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় নিজের অবস্থান তুলে ধরেন জেরার্ড। কর্মক্ষেত্রে শারীরিক হামলার শিকার হয়েছেন দাবি করে নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কার কথা জানান তিনি। এর আগে বাফুফে থেকে বেতন না পাওয়া নিয়ে তার পরিবারের আর্থিক সংকটের খবর ফেসবুক পোস্ট দিয়েছিলেন জোন্স। যদিও যথাসময়ে তার অ্যাকাউন্টে বেতনের টাকা জমা করে ফেডারেশন।
নানা বিতর্কের জন্ম দেয় ব্রিটিশ কোচকে শেষ পর্যন্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বাফুফে। কাল AFC অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই খেলতে উজবেকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা বাংলাদেশের। অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ সম্মান নিয়ে ফিরছে। সিরিজ ড্র হলেও এই সফরে বাংলাদেশের প্রাপ্তির খাতায় আছে আরও অনেক কিছু, এমন মন্তব্য করেছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার। সামনে লাল সবুজদের আছে ব্যস্ত সূচি, ওয়ার্কলোড ম্যানেজ করে সেখানেও ভালো পারফরমেন্সের ধারাবাহিকতা রাখার প্রত্যাশা তার। অস্ট্রেলিয়া থেকে আরও জানাচ্ছেন তারেক হাসান শিমুল। ডারউইনে ঐতিহাসিক জয়, ম্যাকাইতে এসে পারফরমেন্সটা একেবারে ভিন্ন। কোথায় উন্নতি করার সুযোগ ছিল, কোথায় বাংলাদেশ দল পিছিয়ে গেল, সেই প্রশ্নগুলো রয়েছে, উত্তরটা জানবো। রয়েছেন আমাদের সঙ্গে প্রধান নির্বাচক হাবিবুল বাশার। আপনার কাছে কি মনে হয়েছে যে আর একটু ভালো করার বাংলাদেশের সুযোগ ছিল কিনা, কোন জায়গাটা আসলে পিছিয়ে গেল? কন্ডিশনটা একটু এক্সট্রিম ছিল আমাদের জন্য, ইভেন অস্ট্রেলিয়ানদের জন্য কিন্তু কন্ডিশনটা অত সহজ ছিল না। আমাদের সেটাই সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে এই মাকাই টেস্ট ম্যাচে। দারুণে খুব ভালো ক্রিকেট খেলেছিলাম, এখানেও কিন্তু বল হাতে দারুণ করেছি। জাস্ট ব্যাটিংয়ে হয়তো আমরা একটু বেটার পারফরমেন্স করতে পারতাম। আমার মনে হয় না যে আমরা খুব খারাপ খেলেছি। আই থিঙ্ক টেস্ট ম্যাচে আর একটু বেশি, আমরা যদি ফার্স্ট ইনিংসে যদি 150 রান করতে পারতাম, এই টেস্ট ম্যাচের রেজাল্টটা হয়তো ভিন্ন কিছু হতে পারত। বাংলাদেশ ব্যাক করবে দেশে, কি নিয়ে যাচ্ছে আপনার কাছে মনে হয়? আই থিঙ্ক রেসপেক্ট, ডেফিনেটলি। বাংলাদেশ র্যাঙ্কিংয়ে এখন সবচেয়ে সেরা, আমরা মানে এত 6 নম্বরে এর আগে কখনো আসিনি। আমাদের সুযোগ আছে আরও উপরে যাওয়ার র্যাঙ্কিংয়ে। এটা একটা ব্যাপার। আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ যে লক্ষ্য নিয়ে আগাচ্ছি আমরা, সেই লক্ষ্য পিছিয়ে একটা অনেক গুরুত্বপূর্ণ মানে যে পয়েন্টটা দরকার ছিল, এই পয়েন্টগুলো দেখলে আমাদের অনেক কাজে লাগবে। শান্ত প্রেস কনফারেন্সে বলেছিলেন যে তিনি রিভিল করেননি, তার টেস্ট নিয়ে অনেক বড় একটা স্বপ্ন আছে। আসলে আপনার এজ আ প্রধান নির্বাচক, আপনিও বা কি স্বপ্ন দেখেন টেস্ট ক্রিকেটকে নিয়ে? আই থিঙ্ক টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কত ভালো এটা আর প্রমাণ করার তেমন কিছু নেই আমাদের কাছে। আমার মনে হয় এভরিওয়ান নোজ অ্যাবাউট ইট। শুধুমাত্র এই অস্ট্রেলিয়া ডারউইন টেস্ট ম্যাচ না, তার আগে যদি প্রিভিয়াস টেস্ট ম্যাচগুলি দেখেন, আই থিঙ্ক উই প্রুভড আওয়ারসেলভস। আমাদের সামনে 5টা টেস্ট ম্যাচ আছে। আফগানিস্তানের টেস্ট ম্যাচটা টেস্ট চ্যাম্পিয়নশিপের পার্ট নয়, বাট পরের যে দুটি টেস্ট ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা, এই দুটি টেস্ট ম্যাচ আমাদের, এই 4টি টেস্ট ম্যাচ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো আমাদেরকে একটু প্ল্যান করতে হবে। প্ল্যান করতে মেনেছেস আমরা সেটাই করছি, যে আমাদের ওই 4টা টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা আমাদের বেস্ট পসিবল সাইডটা, আমাদের সবাইকে ফিট পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো সেটার জন্যই কী করা উচিত এটা নিয়ে আসলে আমরা বেশি আলাপ করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার আসলে বলছিলেন যে বাংলাদেশ দলের এখন চোখ সামনে, যে সম্মানটা অর্জন করেছে বাংলাদেশ দল, সেই সম্মানের সঙ্গে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে এগিয়ে যেতে চায়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, মাকায়, অস্ট্রেলিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মিয়ানমারের কুটচালে রোহিঙ্গা ঢলের 9 বছরেও অনিশ্চিত প্রত্যাবাসন, স্বদেশে ফেরার দাবিতে কক্সবাজারে সমাবেশ। সংকট নিরসনে চীনের জোরালো ভূমিকার আশায় বাংলাদেশ। চীনের কাছ থেকে যুদ্ধ বিমান কিনবে বাংলাদেশ, চুক্তির খসড়া প্রস্তুত, জানালেন তথ্য উপদেষ্টা। স্পর্শকাতর সময় পার করছে সরকার, জনগণকে পাশে থাকার আহ্বান মন্ত্রীর। এবং গণভোটের রায় প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যাবে 11 দলীয় ঐক্য। 5 সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের প্রস্তুতি, পুরনো রাজনৈতিক সংস্কৃতি বহালের অভিযোগ। এই ছিল দুপুরের সময়ের পর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন ইমদাদুল হক। আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।